নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। লোকসভা নির্বাচনে দুই পর্যায়ের প্রকৃত ভোটার হার ঘোষণা। ভারতীয় নির্বাচন কমিশনের ভোটের হার প্রকাশ করতে সময় লেগেছে 11 দিন। মহান মে দিবস, মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শপথ। উপত্যকা জুড়ে ব্যাপক আয়োজনে দিবসটি পালন। মেঘালয়ের সোনাপুরে ভয়ঙ্কর ভূমিধস, চলন্ত ট্রাকের উপর খসে পড়ল পাহাড়ের মাটি ও গাছ। গ্রাহকদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির অভিযোগে কর্মবিরতি পালন শোনায় বৈদ্যুতিক সাব ডিভিশন কর্মীদের। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনে দুই পর্যায়ের প্রকৃত ভোটের হার ঘোষণা। ভারতীয় নির্বাচন কমিশনের ভোটের হার প্রকাশ করতে সময় লেগেছে 11 দিন। 19 এপ্রিল প্রথম পর্যায় ও 26 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর মঙ্গলবার নির্বাচন কমিশন প্রকাশ করেছে এই দুই পর্যায়ে চূড়ান্ত ভোটদানের হার। এদিকে ভোটের চূড়ান্ত পরিসংখ্যান ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। বিরোধী দলের নেতারা প্রতিটি আসনে ভোটের প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি বলেও সন্দেহ প্রকাশ করেন তারা। এদিকে নির্বাচন কমিশনের মতে প্রথম ধাপে 66.1% ভোটার এবং দ্বিতীয় পর্যায়ে 66.7% ভোট পড়েছে। এর বিপরীতে 2019 সালের নির্বাচনে প্রথম ধাপে 69.4% ভোটার এবং দ্বিতীয় ধাপে 69.2% ভোটার তাদের ভোট দিয়েছেন। মঙ্গলবার কমিশন ফলাফল প্রকাশ করার পর সিপিআইএম জাতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নির্বাচনী ফলাফলে হেরফের হওয়ার আশঙ্কা নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে প্রতিটি লোকসভা কেন্দ্র এবং এর অধিভুক্ত বিধানসভা কেন্দ্রগুলিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ নেই। 2019 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা সর্বদা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ ছিল। এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, নির্বাচন কমিশন চাপের মুখে কাজ করছে বলে অভিযোগ করেছে দলটি। বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী সংগঠনের যৌথ উদ্যোগে শিলচরে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিআইটিইউ সংস্থার উদ্যোগে। এদিন শিলচর নরসিংটলা ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। সভায় শ্রমিকদের অধিকার ও তাদের সুরক্ষা নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করা হয়। ক্ষমতাবিহীন সরকারের শাসন নীতি দমনে সংস্থা তরফে গৃহীত প্রস্তাবের সমর্থন জানিয়ে বিভিন্ন বামপন্থী সংগঠন এগিয়ে এসে আগামীতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, শ্রম কোড বাতিল করা, শ্রমিকদের মাসিক ন্যূনতম 26,000 টাকা ঘোষণা করা, চা শ্রমিকদের মজুরি দৈনিক 6,500 টাকা ধার্য করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। যেখানে গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন, মানুষের বাক স্বাধীনতা বিপন্ন, গোটা গণতন্ত্রটাকে একটা হাস্যকর পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে। শ্রমিক শ্রেণীর অবস্থা চূড়ান্তভাবে দুরবস্থায় আছে। লোকসভা নির্বাচন চলছে, কে সরকার গঠন করবে আমরা জানি না, কিন্তু শ্রমিক শ্রেণীকে এটা বুঝে দিতে হবে যে সরকারে যেই থাকুক, শ্রমিক কর্মচারী কৃষকের অধিকার আদায়ে সকাল থেকে রাত্রি অবধি বছর ব্যাপী দিনের পর দিন লড়াই করেই তার সমস্ত দাবি তাদের আদায় করতে হবে। আজকে আমাদের শ্রম আইন কেড়ে নেওয়া হয়েছে, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের এই সভা সমিতি করার অধিকার থাকবে কিনা সেটাও সন্দেহজনক। এরই মধ্যে আমাদের সভা সমিতির পারমিশনের জন্য টাকা জমা দিতে হয়, ট্যাক্স লাগে। 1% ধনী মানুষের কাছে আজকে আমাদের 60% মানুষের সমস্ত সম্পদের সমান সম্পত্তি। আমি দীর্ঘ করছি না এই বক্তব্য, কিন্তু আমি শুধু আহ্বান জানাচ্ছি যে সমস্ত শ্রমিক এবং কৃষককে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের কাছে দায়িত্ব আরো বেড়ে গেছে। এই দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে এই মে দিবসে এই জমায়েতে আমরা শপথ গ্রহণ করছি যে আগামী দিনে শ্রমিক এবং কৃষকের যুদ্ধবদ্ধ যে লড়াই, সেই লড়াইটাকে আমরা তীব্রতর করে নিয়ে যাব। শ্রেণীকে শোষণ মুক্ত না করা যায়, এই লড়াই আমরা চালিয়ে যাব।
মেঘালয়ের সোনাপুরে ভয়ঙ্কর ভূমিধস, চলন্ত ট্রাকের উপর খসে পড়ল পাহাড়ের মাটি ও গাছ। মেঘালয়ের সোনাপুরে ভয়ঙ্কর ভূমিধস, চলন্ত ট্রাকের উপর খসে পড়ে পাহাড়ের মাটি ও বিশাল গাছ। সোনাপুর টানেলের সামনে ঘটনাটি ঘটে। পাহাড় থেকে গাছ পড়ে ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, তবে ভাগ্যের জোরে ট্রাকের চালক ও হ্যান্ডিম্যান রক্ষা পেয়েছেন। ভূমিধসের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এদিকে রাস্তা পরিষ্কার করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রাহকদের হয়রানির প্রতিবাদে কর্মবিরতির হুমকি সোনাই সাব ডিভিশনের অন্তর্গত বিদ্যুৎ কর্মীদের। কালবৈশাখীর প্রকোপে গত পক্ষকাল ধরে সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও বারবার ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়েছে বিদ্যুতের লাইন। এতে সাব ডিভিশনের আওতাধীন 12টি 11 কেভি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে। এমনকি আক্রমণের শিকার হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। ফোনে পেয়েছেন খুনের হুমকিও। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কবির মজুমদার, হাসান হোসেন বরভুইয়া, আব্দুল জলিল আহমেদ ও আফাজ উদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সুজিত দাস, শ্রীদাম পাল, গোবিন্দ মালাকার, প্রদীপ নুনিয়া প্রমুখ। অবশ্য এদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন বিদ্যুৎ কর্মীরা। ব্যাপার হলো, বর্তমানে যেটা বৈশাখ মাস চলছে, কালবৈশাখীর সিজন চলছে, তো প্রতি বছর কালবৈশাখী হয়। এটা আমাদের এই এত অঞ্চলের এটা একদম বার্ষিক, হ্যাঁ, এটা ন্যাচারাল। তো আর এটা যেটা ন্যাচারাল ক্যালামিটিতে মানুষের কোনো হাত থাকে না। আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই ঝড় তুফানের কারণে 2-3 দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গা। দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল। দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে। কিন্তু এখানকার মানুষের বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্যালামিটি, এখানে মানুষের কোনো হাত নেই। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে। তবে ফোন অফ হয়, আমরা তো ফোন অফ হইব সবাই, কারণ আমার কমসে কম 300 আপ আমার ট্রান্সফরমার উপরে, 300-র উপরে। 300টা আমি কোনটা ট্রান্সফরমার দেখতাম, কোনটার ফিউজ গেছে, কোনো এর বাদে মেইন লাইন। তবে এটা গালি করা যায়, আমার তো হালকে না ফসলু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালিছে, কইছে মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি, তারা গালি ভাই সাহেব কই, হে কিন্তু আমার হালা হয়, আমি মানি গালিছে। ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া। আইয়া তো ঘরে আমার ওই চার্জ করতাম আমার মেইন গেল, তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা, করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি, তবুও মানুষের মন বলাইতে পারি না। ওইটার ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। আমরা সব 8 ঘন্টা করে করে আইছি, এর বাইরে লাইন বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সোনাই ধনেহরি এলাকায় স্থানীয়রা বিশাল প্রতিবাদ, মশাল মিছিল। বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সোনাই ধনহরি এলাকায় স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। বুধবার সোনাই বিধানসভা সমষ্টির ধনেহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পর তারা জানান পর্যাপ্ত লাইন পাননি। আরও বলেন, কালবৈশাখীর ঝড়ে গোটা সোনাই ধনেহরি এলাকা অন্ধকার হয়ে আছে। অন্ধকার হয়ে থাকার কারণে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবগত করানোর পরও বিভাগীয় আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই ধনেহরি অঞ্চলের স্থানীয়রা এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। স্থানীয় জনগণরা জানান, অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কি কোন রাজনৈতিক শিকার হয়েছি? আমরা মাইনরিটি এলাকার মানুষ, বিশেষ করে আমরা সোনাবাড়িঘাট জিপির সোনাই আন্ডারে আমাদের সোনাবাড়িঘাট এবং সৈয়দপুর জিপির কয়েকটা সাঁতরাকান্দি জাঞ্জারবালি নিয়ে বিগত 1 সপ্তাহ থেকে আমাদেরকে অন্ধকারে রেখে শিলচর শহর তথা নেয়ারগাম, বাগপুর এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে, কিন্তু আমাদের সোনাবাড়িঘাট এবং সৈয়দপুর জিপি এবং সাঁতরাকান্দি জিপিতে নাই। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পরেও উনাদের সুউত্তর আমরা পাই নাই, ব্যস্ত। এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, সেটা আমার কাছে প্রমাণ আছে। সেই প্রমাণ স্বরূপ আমি এসডিএম মহাশয়কে আমি বলছি, আপনি আসাদকে এখান থেকে বদলি করে দেন। উনি এখানে কোনো কাজ করে না,
উনি প্রত্যেক দিন যে জিএম এর কাজে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের কাজে ব্যস্ত থাকে। বিগত কয়েকদিন আগে জমিন কেলেঙ্কারি নিয়ে উনি জাহাঙ্গীরকারী তারা অ্যারেস্ট হয়েছেন। কিভাবে উনি ছাড়া পেয়েছেন তাও জানি না। আমি আজকে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি, আমাদের দাবি মানতে হবে। আমরা আগামীকাল সুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব এবং সেই স্মারকপত্রে আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে 4 নম্বর ফিডার এবং মেহেরপুরের 4 নম্বর কাজিডারের ফিডার এবং মেহেরপুরের 4 নম্বরের ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরো পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজিডারের এবং মেহেরপুর 4 নম্বর ফিডার থেকে আসাদরে বদলি করে অবিলম্বে অন্যত্র জায়গায় বাগাদলাই বা শিলচর হাইলাকান্দি থেকে পৌঁছানোর জন্য। পিন পাংচার হয়েছে, আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে পাংচার হয়ে গেছে, আমি পারবো না। তাই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই ওনাকে, আমরা ধিক্কার জানাই। উনি সরকারের টাকা আত্মসাৎ করে এবং উনার বোন নামে লাইসেন্স বানিয়ে উনি কন্ট্রাক্টরে ব্যস্ত আছে। তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আসাদরে আমরা ধিক্কার জানিয়ে আজকের প্রতিবাদী সভা এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ। হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত এক। হাইলাকান্দির আলগাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত হলেন আরেক যুবক। মৃত যুবকের নাম জাহির উদ্দিন। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি আলগাপুরের চিপর সাঙ্গন এলাকায়। জানা গেছে দুই ভাই ঘরে কাজ করার সময় হঠাৎ ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিরের মৃত্যু হয়, তার ভাই গুরুতর আহত হন। এই ঘটনার পর জাহির উদ্দিনের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্থানীয়রা এই ঘটনার পর সড়ক অবরোধ করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তার পরিবারে হইল কি একটা মেয়ে, দুইটা মেয়ে বুধ আসেন, একটা ছেলে আসেন, তারা কোনো ইনকামর খেয়েও নাই। প্লাস হইল গিয়া তারা ছোট ছোট বাচ্চা আইন, তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা দাবি হইল। আর 2 নম্বর হইল তার বাইরে আজকে 3 দিন থেকে লাইন ফেলা আইল, তারা জানানি হয়েছে, ফোন করা হয়েছে, ফোন করার পরেও তারা আয় না। আজ সকালে তাই গরুয়ে গুয়াইছে বা গরু হাতানি লাগছে, তার সিঁড়ি থেকে লেখাও জানে না। তুফান দিছে, তুফানে তার সিঁড়িয়া ফেলাইছে, এর বাদে জানানি হয়েছে। তারা দেওয়ার বাদে জানানি কয়েকজনে জানাইছেন, কইছেন মানে পয়সা লাগাইতে লাগে, আগে টাকা 500 দেবো হয়েছেন। একজনের লিরিস আছে, টান গেছে মানে প্রুফ দিছেন পয়সা। তারা যে কোনো সময় ফোন করার বাদে তারা কয় আগে পয়সা দেবার লাগে, পয়সা দেবার পরে এরপরে তারা আইতো লাইন কাজ। এর বাদে ইনো তো ইগু ছিল ও অন্য ফিচারির মানে হনো আর একটা লাইন অন্য ঘটনা হয় হগু গিয়া ইয়া লাইন তারা খলে খলে খাটিয়া লইয়া সোনাদার লাইন লইয়া গেছে গিয়া। ইনটাকে হিনো আরো বড় ঘটনা হইল না, যদি লাইন হিনো যদি মানুষ 2জন ইলা হইতা না, তো হিনো আরো বড় ঘটনা হইল না। এগুলো সব হইল বিদ্যুৎ বিভাগের মানে গাফিলতির কারণে এটা হর। তান অবস্থা খুব গাহিল, মানে বাস পাখি নাই ইলা, মানে বর্তমানে বাসার কোনো লাইন নাই, সোনাদার ওলা থানা ছেলে মেয়ে আছেন। আর জান জহির একটা মেয়ে আছে তান। আর জান জহির উদ্দিন তান মানে মেয়ে 2জন ছোট ছোট আর ছেলে 1জন আছেন, একদম ছোট ছোট। কাজ কিছু নয়তো তো দিন মজুরি করেন, যেটা পাইতে হতো কাজ করা, হাজিরা কাম করেন। মহান মে দিবসে মেহনতি মানুষের অধিকার আদায় সংগ্রামের শপথ। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের বরাক উপত্যকা জোনাল কমিটির আহ্বানে বরাকের বিভিন্ন প্রান্তে দিবসটি পালন। মহান মে দিবস আজ। রক্তে রাঙা এই দিনটি সব মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রামের শপথ নেওয়ার দিন। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের বরাক উপত্যকা জোনাল কমিটির আহ্বানে প্রতিটি ইউনিট কমিটি বরাকের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সাথে রক্ত পতাকা উত্তোলন ও প্রতিবাদী সভা পালন করে। দাবি উঠে আইনে পরিণত শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের। ডলু চা বাগানের ময়নাগড়ে মে দিবসের পতাকা উত্তোলন করে একটি সভার আয়োজন করেন ইউনিয়নের ডলু চা বাগান কমিটি। ডলুর সভায় বক্তব্য রাখেন কমলজিৎ তেলি, কুঞ্জলতা ঘাটোয়ার, নীলিমা ভূমিজ, মৃণালকান্তি সোম, ধরিত্রী শর্মা, সীমা ঘোষ প্রমুখ। বক্তারা দাবি তোলেন শ্রমিকের জীবন জীবিকা ও প্রকৃতিকে বিপন্ন করে প্রস্তাবিত এয়ারপোর্ট প্রকল্প বাতিল করতে হবে, অধিগৃহীত জমিতে পুনরায় ফসল ফলাতে হবে ও শ্রমিকদের কাজ দিতে হবে। বরাক ব্রহ্মপুত্রের সমহারে মজুরি ও ন্যূনতম মজুরি প্রদান, ক্যাজুয়াল শ্রমিকদের নিয়মিত কাজ ও বাগিচা শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের
সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এয়ারপোর্ট প্রকল্প বাতিল করে অধিগৃহীত জমিতে ফসল ফলানোর কাজ শুরু না করা পর্যন্ত শ্রমিকদের সংগ্রামকে আরও শক্তিশালী করার শপথ নেওয়া হয় এবারের মে দিবসে। এদিকে শিলচরে সকাল 8:30টায় রাঙেরখাড়ি শহীদ বেদির পাশে মে দিবসের অনুষ্ঠান করেন ইউনিয়নের শিলচরের সদস্যরা। প্রথমে পতাকা উত্তোলন করেন সুকল্পা দত্ত এবং সেখানে সভায় বক্তব্য রাখেন অরিন্দম দেব, স্নিগ্ধা নাথ, মৃণাল কান্তি সোম, অরূপ বর্ষ ও সিদ্ধার্থ। আমরা এখানেও যে পুঁজিপতিদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো সেখানেও আছে। আমরা শুরুতে দেখেছি যে আন্দোলন, সেই আন্দোলন পুঁজির বিরুদ্ধে আন্দোলন। আমরা দেখছি শ্রমিক কৃষকদের যে সারা ভারতবর্ষের যে আন্দোলন, সেই আন্দোলনটা পুঁজির বিরুদ্ধে আন্দোলন, সেই কর্পোরেটের বিরুদ্ধে আন্দোলন, সমস্ত বিরুদ্ধে এই শ্রমিকরা সমস্ত ভারতবর্ষে যেই জাগরিত হচ্ছেন, আমরাও সেটার এই হিসাবে আমরা এখানে আজকে আমরা এই হিসাবে পালন করছি এবং শ্রমিকদেরকে সেই শিলচর শহরের জমাজল সমস্যা সমাধানের দাবি জানালেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। শিলচরের জমাজলের সমস্যা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। গত কয়েকদিনের বৃষ্টিতে জমাজলের সমস্যায় নাজেহাল গোটা শিলচর শহরের রাঙ্গিরখাড়ি, সোনাই রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের পাশাপাশি যান চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বুধবার শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন শরীফুজ্জামান লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিগত 4 বছর ধরে শিলচর পৌরসভায় কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। শহরে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যার দায়ভার পৌরসভা সহ শাসক দলের ঘাড়ে চাপিয়ে এদিন বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া মহাসড়কের কাজ নিয়ে অসন্তুষ্ট ব্যক্ত করে শীঘ্রই এসব সমস্যা সমাধানের দাবি জানান তিনি। আজকে বেশ কিছু জায়গার মানুষ জলমগ্ন হয়ে আছেন, জল নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নেই। দ্বিতীয়ত, যেগুলো ড্রেন বানানো হয়েছে সেগুলো বিজ্ঞানসম্মত নয়। শিলচর যে যোগাযোগ রক্ষাকারী গুয়াহাটি সেই জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের যে করুণ অবস্থা, সেখানে 10 নেমে প্রায় 17-18 ঘন্টা সেখানে কোনো গাড়ি চলাচল করতে পারেনি। এরপরে যখন 10 খুলেছে, 10 খোলার পরে সেখানে ট্রাফিক জ্যাম, এবং শিলচর দিয়ে এটাই হচ্ছে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের লাইফলাইন। কিন্তু বর্ষার বাকি আরও কয়েক মাস বাকি আছে। বাকি মাসগুলো আমাদের কিভাবে পোহাতে হবে সেটাই হচ্ছে গিয়ে, এবং এই অবস্থার মধ্য দিয়ে সেটাকে কি করে সেখানে মানুষের দুর্ভোগকে কম করা যায়, এটাই থাকবে আমার আহ্বান। শিলচর ইটখলার বংশ গোস্বামী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 333 র্যাঙ্ক পেয়ে গোটা উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ পাকাপাকি হয়ে গেল। এবার শিলচর ইটখলার সুসন্তান বংশ গোস্বামী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 333 র্যাঙ্ক পেয়ে গোটা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। তিনি অসমের একমাত্র পরীক্ষার্থী যিনি এই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শীঘ্রই পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন বংশ। সেখানে 3 বছর প্রশিক্ষণ শেষে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে আরও একটি প্রশিক্ষণে যোগ দেবেন তিনি। এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরই আর্মি লেফটেন্যান্ট কমান্ড্যান্ট হিসেবে নিযুক্তি পাবেন বংশ। প্রয়াত বিনোদ কুমার গোস্বামী ও সীমা গোস্বামীর একমাত্র সন্তান বংশ। বাবার মৃত্যুর পর মাই একা হাতে মানুষ করেছেন তাকে। মা সীমা গোস্বামী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেন। তার সাফল্যে গোটা উপত্যকা জুড়ে খুশি ব্যক্ত করেন। तो सबसे पहले मतलब अब यूपीएससी द्वारा कंडक्ट किया जा रहा है, तो मतलब वो एग्जामिनेशन का जो लेवल है वो काफ़ी ऊपर है। तो मतलब उसको मतलब पार करने के लिए मैंने स्ट्रेटजी बनाई थी कि मतलब कि मतलब सेक्शन वाइज अच्छे से प्रिपेयर करूँगा, और 12th के बाद मैंने अच्छे से उसके लिए प्रिपेयर किया, सेक्शन वाइज स्ट्रेटजी लगाई, टाइम बेस्ड क्वेश्चन सॉल्व करे, स्केड्यूल बनाया, और फिर धीरे धीरे करके क्वालिफाई करा मैंने रिटन एग्जामिनेशन। आपका रैंक कितना है? उस समय मतलब मेरा ऑल इंडिया रैंक 333 आया। तो उसके बाद जब मेरा एसएसबी इंटरव्यू आया था तो उसके लिए मेरे को 34 एसएसबी इलाहाबाद में रिपोर्ट करना था 9 जनवरी को। तो मैं वहाँ पे रिपोर्ट किया 9 जनवरी को, और फिर वहाँ पे स्क्रीनिंग भी हो गया। फिर पूरा प्रोसेस चला, 5 दिन का प्रोसेस।
तो फिर आखिर दिन जो था 13 जनवरी, उसमें मैं रिकमेंड हुआ। तो मतलब वो मोमेंट काफ़ी मतलब इमोशनल था, क्योंकि जैसे कि मेरा लास्ट अटेम्प्ट था। तो जब मैंने मम्मी को बताया तो मम्मी भी इमोशनल हो गई, ऐसे करो वैसे करो। और साथ में मतलब जो मेरा स्कूल है, मेरे फैमिली वाले हैं, मतलब उनका भी काफ़ी सपोर्ट मिला। उन्होंने काफ़ी अच्छे से गाइड करा मेरे को कि हाँ तुम इस तरीके से जाओ, और लोकेलिटी का भी काफ़ी सपोर्ट मिला कि हाँ तुम कर सकते हो, मतलब तुम यहाँ से हो जरूर कर सकते हो। तो मतलब हाँ वो एक मोटिवेटिंग फैक्टर था। तो मैं অল আসাম আর্মস রেসলিং প্রতিযোগিতায় সিলভার পদক লাভ শিলচরের শুভজিৎ চক্রবর্তীর। অল আসাম আর্ম রেসলিং প্রতিযোগিতায় সিলভার পদক লাভ করলেন শিলচরের শুভজ্যোতি চক্রবর্তী। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গুয়াহাটির ডাউন টাউনে অবস্থিত ভোগেশ্বরী ফোকান্নি ইনডোর স্টেডিয়ামে। পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিযোগিতাটি আয়োজন করে 21 এপ্রিল। প্রায় 200-এরও অধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। শিলচর থেকে কেউ এই প্রথম সিলভার পদক লাভ করেছেন অল আসাম আর্ম রেসলিং প্রতিযোগিতায়। শিলচর গুরুচরণ কলেজের বিকম ফাইনাল ইয়ারের ছাত্র শুভজ্যোতি চক্রবর্তী জানান, তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসেও অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। আগামী জুন মাসে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাগপুরে। আগামীতে শুভজ্যোতি ইন্টারন্যাশনাল গেমসেও অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনে 2 পর্যায়ের প্রকৃত ভোটার হার ঘোষণা। ভারতীয় নির্বাচন কমিশনের ভোটের হার প্রকাশ করতে সময় লেগেছে 11 দিন। মহান মে দিবস, মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শপথ। উপত্যকা জুড়ে ব্যাপক আয়োজনে দিবসটি পালন। মেঘালয়ের সোনাপুরে ভয়ঙ্কর ভূমিধস, চলন্ত ট্রাকের উপর খসে পড়ল পাহাড়ের মাটি ও গাছ। গ্রাহকদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির অভিযোগে কর্মবিরতি পালন শোনায় বৈদ্যুতিক সাব ডিভিশন কর্মীদের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।